এবার ছাদের এক কোণা থেকে হাঁটার শব্দ আসতে শুরু করলো। শব্দটা মনে হচ্ছে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। 6টা বাজবে, মানে দিনের আলো ফুটছে আর কি। ওই ঘটনাটা, শেষ ঘটনাটা ওই জাগরণে তো রেখেছিল, তারপর আর কোনো ঘটনা ঘটেনি আমার বাসায়। আমি থমকে গেলাম। মা তো এখন বাড়িতে, তিনি এখানে আসবেন কিভাবে? তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সুস্বাগত অন্ধকারের গল্প আরেকটি নতুন পর্বে। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলোর কোনো স্পষ্ট আজও কেউ ব্যাখ্যা দিতে পারেনি। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু রহস্য ঠিক আগের মতোই অন্ধকারে লুকিয়ে থাকে। কেউ সেগুলো নিজের চোখে দেখেছে, আবার কেউ নিজের কানে শুনেছে, আবার কেউ এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যা মনে পড়লে আজও ভয়ে শিউরে ওঠে, আবার শরীর ঠান্ডা হয়ে যায়। এই চ্যানেলে আমরা তুলে ধরি এমন সব বাস্তব অভিজ্ঞতা যা পাঠিয়েছেন আপনাদের মধ্যে সাধারণ মানুষ। যদি আপনার জীবনে এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা বা ভয়ানক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের এই ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেইলের নাম সরকার রিদওয়ান। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে যদি আপনি সেটা চান। যদি আপনি চান তাহলে আপনার নাম সহ আপনার গ্রামের নাম পর্যন্ত আমরা ভিডিওতে শেয়ার করতে পারি। আর যদি আপনি না চান তাহলে আমরা শেয়ার করব না। আর আপনি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের পরিবার হয়ে যান। অন্ধকার দরজার প্রতিটি দরজার উপাশে লুকিয়ে আছে আরেকটি রহস্যময় সত্য ঘটনা। তাহলে চলুন অন্ধকার গল্পে ঢোকা যাক। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করব। তো তিনি লিখেছেন, তো আসসালামু আলাইকুম বিজয় ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি অন্ধকার চ্যানেলে অনেক নিয়মিত ভিডিও দেখি, অনেক আগে থেকে আমি ভিডিও দেখি। আপনার প্রায় সব গল্পে আমি রাত জেগে শুনি। অনেকবার ভেবেছি আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আপনাকে পাঠাবো, কিন্তু সাহস হয়নি। কারণ মনে হতো এত সাধারণ একটা গ্রামের ঘটনা, হয়তো আপনি বিশ্বাস করবেন না কিংবা গল্প হিসাবে নেবেন না। কিন্তু আজও যখন রাত 10টা বাজে, গরম বাতাস আমার শরীরে ছুঁয়ে যায়, তখন সেই রাতের ঘটনাটা মনে পড়ে যায়। ঘটনাটা ঘটার পর প্রায় 2 বছর আমি রাতের কোথাও যাইনি। তাই আর দেরি না করে আজ আপনাকে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা পাঠালাম। আমার শুধু একটা অনুরোধ, যদি গল্পটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই অন্ধকার গল্পে চ্যানেলে সবাইকে শোনাবেন। কারণ আমি চাই মানুষ বুঝুক সবকিছু ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। ঘটনাটা আমাদের গ্রামের। তখন আমার বয়স 17 বা 18। আমাদের বাড়িতে তখন কোনো ওয়াইফাই ছিল না, তাই আমি আর আমার ছোট ভাই প্রায় প্রতিদিন রাতের খাবার খেয়ে আমাদের ছোট কাকার বাড়িতে ফোন চালাতে যেতাম। কাকার বাড়ি আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব, কিন্তু সেই দিন ছোট কাকার সব বাসার ওয়াইফাইতে কোনো নেট ছিল না। অনেক চেষ্টা করেও কাজ হলো না। তখন কাকা বললেন, উপরে বড় কাকার বাসায় যা, ওদের ওয়াইফাই ঠিক আছে। বড় কাকার বাড়িটা ছিল একতলা, ছাদে নেট সবচেয়ে ভালো পাওয়া যেত। কিন্তু সেই দিন আমার ছোট ভাই যেতে রাজি হলো না। সে বলল, ভাই আমার ঘুম পাইছে, আমি আজকে আর যাবো না, তুই যা একা। তো বড় কাকার বাড়িতে আমি একাই গেলাম। রাত তখন প্রায় 10টা। শহরের মানুষ কাছে রাত 10টা কিছুই না, কিন্তু আমাদের গ্রামের তখন
10টা মানে অনেক রাত। চারপাশের বাড়ির সব লাইট নিভে গেছে, তারা সবাই ঘুমিয়ে পড়েছে। আর যেতে যেতে দূর থেকে কুকুরের ডাক, আর মাঝে ঝিঝি পোকার শব্দ, আর চারপাশে হালকা বাতাস। তো এভাবে যেতে যেতে কিছুক্ষণ পর বড় কাকার বাসায় পৌঁছে গেলাম। তো পৌঁছানোর পর আমি ছাদে উঠে এক কোণে বসে রইলাম আর ফোন টেপা শুরু করলাম। প্রথম আধা ঘন্টা সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ আমার ডান পাশ দিয়ে যেন আগুনের মতো গরম একটা বাতাস বয়ে গেল। এতটাই গরম মনে হলো কেউ গরম চুলায় কেউ একজন দাঁড় করে দিয়েছে। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো গরম বাতাস হবে। আবার সেই আগের মতো ফোনে মনোযোগ দিলাম। 2 মিনিট যায়ও নেই, তারপর আবার একই রকম বাতাস, কিন্তু এবার আর একটু বেশি গরম ছিল। আমার শরীরের রোম সব একসাথে দাঁড়িয়ে গেল, কারণ আশেপাশের গাছগুলোতে একটুকাও নড়ছে না, বাতাস ওদের লাগছেই না। কিন্তু আমার চারপাশে এত গরম বাতাস কোথা থেকে আসছে? তো এই ঘটনা দেখার পর আমি একটু পরে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই আমার মনে হলো নিচ থেকে আমাকে কেউ দেখছে। অন্ধকারে মুখ ঠিক বোঝা যাচ্ছিল না ওটা কে দাঁড়িয়ে আছে। তো এই দৃশ্যটা দেখার পর আমি এবার আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা চালু করলাম। চালু করার পরে দেখতে পেলাম যে সেখানে কেউ নেই। এবার নিজেকেই মনে হলো বোকা। তো তারপর আবার সে আগের জায়গায় বসে পড়লাম। তো তারপর যা ঘটেছিল সেটা মনে পড়লে আজও শরীর ঠান্ডা হয়ে যায়। আমার কানের কাছে কেউ একজন ফিস ফিস করে বলছে, একাই এসেছিস। আমি এমন ভাবে লাফিয়ে উঠলাম, মনে হলো বুকটা বন্ধ হয়ে যাবে। ঠিক তখনই পিছনের দিকে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি ঠিক বুঝলাম যে পাশের বাসের থেকে মনে হয় শব্দগুলো আসছে। তো নিজেকে বুঝায় আবার সেই ফোনটা হাতে নিলাম, কিন্তু এবার ফোনে একাই বন্ধ হচ্ছে, একাই চালু হচ্ছে। আমার ফোনে চার্জ ছিল তখন, আমার ফোনে চার্জ তখন 80% ছিল। ফোন জ্বলছে নিভছে, জ্বলছে আবার নিভছে। তারপর একটা সময় ফোন একাই বন্ধ হয়ে গেল, আর চালু হলো না। ঠিক তখনই এবার ছাদের এক কোণা থেকে হাঁটার শব্দ আসতে শুরু করলো। শব্দটা মনে হচ্ছে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভেবেছিলাম কাকা হয়তো ছাদে আসছে। তো আবার মনে পড়লো ছাদের দরজাটা বন্ধ, আমি তো বন্ধ করে দিয়ে আসলাম। তাহলে আমি এবার একটু সাহস করেই বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু পায়ের হাঁটা শব্দ। শব্দটা একদম আমার সামনে এসে থেমে গেল। এটা ঠিক আছে, কিন্তু কে আসলো দেখতে পারছি না। ঠিক সেই সময় আমার শরীরটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ আগে আমার এত শরীর ঠান্ডা হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর আমার শরীর একদম ঠান্ডা হয়ে গেল। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়াইনি, দৌড় দিয়ে সিঁড়ির দিকে গেলাম। কিন্তু সিঁড়ির দরজার সামনে গিয়ে দেখি দরজা ওই পাশ থেকে বন্ধ। আমি তো নিজেই এই দরজা দিয়ে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু সেই সময় তো দরজাটা বন্ধ ছিল না। তাহলে এখন দরজাটা বন্ধ করলে কে? এখন তো সবাই ঘুমিয়ে আছে। এবার আমি একটু জোরে জোরে দরজাটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। তো কিছুক্ষণ পর হঠাৎ আমার পিছন থেকে সেই গরম বাতাস, যেটা শুরুর দিকে এসেছিল, এবার এতটাই কাছে মনে হলো যে যেন আমার শরীর একবার সামনে এসে তিনি তার নিঃশ্বাস ছাড়ছেন। আমার চোখ দিয়ে একাই পানি ঝরছে। আমি ভয়ে কালেমা পড়া শুরু করলাম। তো কিছুক্ষণ পর শুনতে পেলাম যে ছাদের নিচ থেকে একজন বুড়ো লোক কাঁচতে কাঁচতে নিচ দিয়ে হেঁটে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে দরজাটা অটোমেটিকলি খুলে গেল। ওই পাশ থেকে কেউ খুলে দেয়নি,
অথচ আমি কত চেষ্টা করলাম খুলতে, কিন্তু সেই সময় কিন্তু খুলছিল না। এখন কি এমন হলো যে একাই দরজাটা খুলে গেল? আমি আর এক সেকেন্ড সেখানে দাঁড়াইনি, একদম দৌড়ে বাড়ির দিকে রওনা দিলাম। ঘটনাটা হয়তো মনে হচ্ছে যে এখানেই শেষ, কিন্তু না। বাড়ির দিকে যেতে যেতে মাঝখানে একটি বাস তার সামনে পড়ে। তো সেখানে পৌঁছাতেই আমার মনে হচ্ছে পেছন থেকে কেউ একজন হাঁটছে, তার পায়ের শব্দটা শোনা যাচ্ছে। তো আমি সেই শব্দটা শোনার পর একটু জোরে জোরে হাঁটছিলাম। আমার মনে হচ্ছে সেই পায়ের আওয়াজটা আরো দ্বিগুণ হয়ে গেল। মনে হচ্ছে আমি যা করছি সেই হাঁটা চলা সে একই রকম করছে। আমি যদি একটু দূরতে যাই, সেও একটু দূরতে যায়। আমি যদি একটু থেমে যাই, সেই পায়ের আওয়াজটাও একদম থেমে যায়। এক সময় আর সাহস না পেয়ে দৌড় দিতে লাগলাম। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর পর সোজা রুমে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দিলাম। মা আমাকে দেখে পুরো অবাক। আমার শরীর ঘামে একদম ভিজে গেছে। মা আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি কিছুই বললাম না, চুপচাপ করে বসে রইলাম। তো কিছুক্ষণ পর খাওয়া দাওয়া না করে আমি ঘুমিয়ে পড়লাম। তো মাঝরাতে প্রচন্ড পরিমাণ আমার শরীরে জ্বর আসলো। পরদিন সকালে বড় কাকা আমাদের বাসায় এলো। তারপর বড় কাকাকে আমি সব খুলে বললাম। তো তারপর কাকা বললেন, তুই যেই জায়গায় বসেছিলি সেই জায়গায় কয়েক বছর আগে একটি মানুষ সেই জায়গায় হার্ট ফেল করে মারা গিয়েছিল। তারপর থেকে গ্রামের অনেকেই রাতের বেলায় ওই গরম বাতাসের নিঃশ্বাসটা তারাও শুনতে পেয়েছে। কেউ কেউ আবার তারা তাদের কানের সামনে এসে ফিস ফিস করে বলছে, তারা সেটাও শুনতে পেয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো তারপর কাকার সাথে একটি বুড়ো ইমামের কাছে নিয়ে গেল। তিনি আমাকে দেখে একটি কথাই বললেন, রাতের নির্জনে সবকিছুর শব্দ অথবা কথার শব্দ জবাব দিতে নেই। কিছু অস্বাভাবিক কিছু একটা আছে যারা আমাদের দেখতে পারে, কিন্তু আমরা তাদের দেখতে পারি না। তো তারপর থেকে আমি আর কোনোদিনই সেই ছাদে একা কোনোদিনই উঠিনি। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, তো ওই দিন যে ফোনটা আমার সাথে ছিল, যেটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল, তো অদ্ভুত ব্যাপার হলো সেই ফোনটা বাড়িতে এসে দেখি একাই অটোমেটিক চালু হয়ে গেছে। কিন্তু একটি অদ্ভুত অথবা রহস্যময় বলতে পারেন, কারণ আমার ফোনে একটি নতুন একটি ভিডিও দেখতে পেলাম, যেটা আগে ছিল না। ভিডিওটা পুরো 7 সেকেন্ডের ছিল। ভিডিওর পুরোটাই ছিল একদম অন্ধকার। ভিডিওর লাস্টের দিকে একদম শুধু একটি গরম বাতাসের ঠান্ডা শব্দ শোনা গেল। তারপর একটি ভয়েস শোনা গেল, বলল, আবার এখানে আছিস? তো ভিডিওটা আমি ভয় পেয়ে সাথে সাথে ডিলিট করে দিয়েছিলাম। তো ভিডিওটা যদি আমি ডিলিট না করতাম, তাহলে আজকে যারা বিশ্বাস করছেন না এই গল্পটা, আমি তাদেরকে শোনাতে পারতাম। অথচ সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। তো বিজয় ভাই, এইটাই ছিল আমার সাথে সবচেয়ে ভয়ানক সত্য ঘটনা যেটা আমার সাথে ঘটেছে। এখনো আমার একা নির্জন ছাদে উঠতে খুবই ভয় লাগে। তো ধন্যবাদ যদি আমার গল্পটা আপনি পড়ে থাকেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। অন্ধকার গল্পের এই চ্যানেলের মাধ্যমে আরো ভয়ানক রহস্যময় সত্য ঘটনা সবাইকে শুনান, এটাই আমি চাই। আশা করি আপনি এইটাই করবেন সবাইকে। তো এই ছিল তার ঘটনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনারা চাইলে এরকম ভাবে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। তো আপনারা প্লিজ গল্প পাঠাবেন। আর আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে দেখতে পাবেন যে আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে।
সেই ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন আমাদের জিমেইলে। আপনি চাইলে আপনি ভয়েস ক্লিপ দিতে পারেন, অথবা আপনি আমাদের লিখেও পাঠাতে পারেন, যেটা আমাদের মুখ থেকে শুনতে চান, যেটা আপনার ইচ্ছা। তাহলে চলুন অডিও ক্লিপে যা যাক। আসসালামু আলাইকুম বিজয় ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি অনেক দিন ধরে আপনার অন্ধকারের গল্প চ্যানেলটিতে নিয়মিত দর্শক। আজ আমি এমন একটি ঘটনা লিখে পাঠাচ্ছি যেটা আজও মনে পড়লে আমার বুক কেঁপে ওঠে। আমার পরিচয় প্রকাশ করবেন না, আমি শুধু চাই মানুষ এই গল্পটা শুনুক। বিশ্বাস করবে কিনা সেটা তাদের ব্যাপার। ঘটনাটা প্রায় 4 বছর আগের। আমি তখন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতাম। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরছিলাম। বাস দেরি করায় রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। সেখান থেকে আমার বাড়ি প্রায় 2 কিলোমিটার দূরে। রাত অনেক হয়ে যাওয়ায় কোনো রিক্সাও ছিল না। ভাবলাম হেঁটেই চলে যাই। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু গ্রামের কাঁচা রাস্তা ধরতে মনে হয় হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি একবার পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতে আবার ঠক ঠক করে শব্দ হচ্ছে, ঠিক আমার পেছনে পায়ের শব্দ। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম, আবার সেই একই শব্দ। এবার আমার ভয় লাগতে শুরু করলো। রাস্তার পাশে একটা পুরনো বট গাছ ছিল। গ্রামের সবাই বলতো রাতের বেলা ওই গাছের নিচে দাঁড়ানো যাবে না। আমি মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগলাম। ঠিক তখনই সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, বাবা, এত রাতে কোথায় যাচ্ছ? আমি বললাম, বাড়ি যাচ্ছি। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, যাই হোক, আজ রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে তাকাবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, সব ডাক মানুষের হয় না। এই কথা বলে তিনি অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলেন। আমি আর দাঁড়ালাম না, দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ আমার পেছনে থেকে মায়ের গলা, বাবা একটু দাঁড়া। আমি থমকে গেলাম। মা তো এখন বাড়িতে, তিনি এখানে আসবেন কিভাবে? আবার সেই গলা, শোন, একবার পিছনে তাকাও। আমার শরীর কাঁপছিল, কিন্তু বৃদ্ধের কথাটা মনে পড়ে গেল। আমি একবারও পিছনে তাকালাম না, বরং আরো দ্রুত হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পেছনের পায়ের শব্দটা দৌড়ে আসতে লাগলো। মনে হচ্ছিল যেই হোক সে আমার একেবারে কাছে চলে এসেছে। আমি দৌড়াতে শুরু করলাম। সামনে দূরে আমার বাড়ির আলো দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় পৌঁছে ধাক্কা দিতেই বাবা দরজা খুলে দিলেন। আমি হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। বাবা অবাক হয়ে বললেন, কি হয়েছে? আমি সব ঘটনা খুলে বললাম। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আজ তুই বেঁচে গেছিস। আমি জিজ্ঞেস করলাম, কেন? বাবা বললেন, যে বৃদ্ধের সঙ্গে তোর দেখা হয়েছে তিনি 5 বছর আগে মারা গেছেন। আর গ্রামের সবাই বলে তিনি নাকি পথ হারানো মানুষকে আজও সাবধান করে দেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরদিন সকালে গ্রামের কবরস্থানে গেলাম। সেখানে একটি কবরের ছবিতে যে মুখটা দেখলাম, সেটা সেই বৃদ্ধর মুখটা ছিল। আজও যখন রাত গভীর হয়, আমি যদি একা কোথাও হাঁটি আর কেউ যদি আমার নাম ধরে ডাকে, আমি কখনোই পিছনে তাকাই না। কারণ সেদিন যদি আমি একবারও পিছনে তাকাতাম, হয়তো আজ এই গল্পটা আপনাদের কাছে পাঠাতে পারতাম না। তো এবার চলে যাব আমরা নেক্সট অডিও ক্লিপে। তো আসসালামু আলাইকুম বিজয় সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গল্প বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এর আগেও আপনার চ্যানেলে আপনার লিসেনারদের উপলক্ষে কিন্তু একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম।
তো সেই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছিলেন, যার কারণে আমি সত্যি কৃতজ্ঞ আপনার কাছে। তো আজকের এই ঘটনাটা মূলত আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রিয়াদ। সে মূলত ঢাকায় কোনো এক জায়গায় সরকারি হাসপাতালে কর্মরত আছেন। তো তার কাজ হচ্ছে মূলত সে অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। তো সে যেহেতু অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার, সেহেতু তাকে রাত বিরাত অনেক লাশ নিয়ে যেতে হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর ঘটনাটা ঘটেছে মূলত এই গাড়িকে কেন্দ্র করেই, অ্যাম্বুলেন্স গাড়িটাকে কেন্দ্র করেই। তো সময়টা ছিল 2018 সালের শীতের সিজন। হ্যাঁ, কনকনে শীত। তো এই শীতের মধ্যে আমার বড় ভাই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে সে বাসায় দিকে রওনা দিবে। ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনটা মূলত দিয়েছিল সেই হাসপাতাল থেকে, যে হাসপাতালে সে কাজ করে। তো সেখান থেকে এক লোক ফোন দিয়ে আমার ভাইকে কাঁদো কাঁদো গলায় বলছে যে আমার একটা লাশ আছে, আমার লাশটাকে যেভাবে হোক আজকের মধ্যেই আমার ঠিকানায় পৌঁছাতে হবে। তো আমার বড় ভাই বললো যে দেখেন, এখন তো শীতের সিজন আর এখন হচ্ছে রাত, আর এই রাতের মধ্যে তো এমনিতেই কুয়াশায় কোনো কিছু ভালো করে দেখা যায় না। তো লাশটা আপনি রাখুন, দিন হলে নিয়ে যাবেন। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, তখন কিন্তু রাত ছিল, আর যেহেতু শীতকাল সে কারণে কিন্তু অনেক কুয়াশা পড়ে। আর এই কুয়াশার মধ্যে কিন্তু কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব না, আর চালালেও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এরকম একটা রিস্ক থাকে। আর আমার বড় ভাই চাচ্ছিল না যে এরকম একটা রিস্ক নিতে। তো আমার বড় ভাই তাকে সরাসরি না করে দেয় যে আমি যেতে পারবো না। কিন্তু সেই লোকটি কাঁদো কাঁদো গলায় বলে যে দেখুন, লাশটা আমাদের আজকে নিয়ে যেতে হবে, কারণ লাশটা অলরেডি 7 দিন ধরে মর্গে পড়ে আছে, আর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই লাশটি যেভাবেই হোক আজকের মধ্যে আমাদের গন্তব্য নিতে হবে। তো আমার ভাই বুঝতে পারেন যে এই লোকটা তো বিপদে পড়েছে। তো সে আর না করতে পারলো না, সে তার মনে ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায় যে ঠিক আছে। তো সে রাজি হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সে হাসপাতালে চলে আসে। হাসপাতালে আসার পর আমার ভাই দেখতে পারে যে একটা লোক হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে, মধ্যবয়স্ক, বয়স 40-41-এর মতো হবে। সে দাঁড়িয়ে আছে হাসপাতালের ঠিক সামনে। তো সে দেখতে পারে, মানে আমার বড় ভাই দেখতে পারে যে সেই লোকটা একাই দাঁড়িয়ে আছে, তার সাথে কোনো লোক নেই। তো আমার বড় ভাই যে বলে, কই আপনার যে লাশ নিবেন, আপনি কি একা এসেছেন? তো সেই লোকটি বলে, হ্যাঁ আমি একা এসেছি, আর লাশটি মূলত আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর সে যে মারা গেছে আমি জানি না, আমি আজ 7 দিন পর জানতে পেরেছি যে সে এই হাসপাতালে ভর্তি। তো আমার ভাই বলে ঠিক আছে, তাহলে তো লাশটাকে আগে তুলতে হবে। তো সেই লোকটি বলে ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে আসেন, আমি যেহেতু একা, সেহেতু তার লাশটা একা একা তুলতে পারবো না, আপনার সাহায্য লাগবে। তো আমার ভাই সম্মতি দিয়ে তার সাথে যায় এবং সে মর্গের থেকে লাশটা বের করে। বের করে যখনই সে লাশটাকে গাড়িতে তোলে, লাশটাকে গাড়িতে তোলার পর গাড়ি থেকে একদম বিশ্রী একটা গন্ধ বের হচ্ছিল। দেখে বোঝা যাচ্ছে লাশটি অনেকদিন ধরে এখানে রয়েছে। তো যাই হোক, আমার বড় ভাই সে বলে ঠিক আছে, লাশটি কি আমি একটু দেখতে পারি? তো সেই লোকটি বলে ঠিক আছে, লাশটি যেহেতু আপনি দেখতে যাচ্ছেন তাহলে দেখেন। তো আমার বড় ভাইটি তার ওই লাশটির মুখ থেকে কাপড় সরায় এবং দেখতে পারে যে লাশটির অবস্থা একদম বিশ্রীর মতো হয়ে গেছে। মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, তো হেলমেট ছিল না, পুরো মাথা থেতলে গেছে, একদম বিশ্রীর মতো দেখা যায়। তো আমার ভাইটি তাড়াতাড়ি কাপড়টি নামিয়ে দেয়, কারণ তার কাছে এটা খুব বিশ্রী লাগছিল। আর এত দুর্গন্ধ, পুরো অ্যাম্বুলেন্স দুর্গন্ধে ছেয়ে গিয়েছিল। তো আমার ভাই কথা না বলে তার সাথে ভাড়া মিটিয়ে নেয়। তো আমার ভাই বলে যে এই লাশ নিয়ে এত রাতে আমি যাবো, আমাকে উপরে হলেও 20,000 টাকার মতো দিতে হবে। আর এই লাশটা মূলত কক্সবাজারে যাবে ঢাকা থেকে। তো সেই লোকটি বলে এত ভাড়া কেন? তারপর আমার ভাই বলে দেখুন, এমনিতে রাত হয়ে গেছে, তার উপর আবার আপনার যে লাশ গন্ধ, একদম বিশ্রী গন্ধ বার হয়ে গেছে, এটা নিয়ে আমি চালিয়ে যাব, আমার তো নাকের 12টা বাজে যাবে। তো সেই লোকটি জোরাজোরি করে থাকে টাকা কমানোর জন্য। তো সবকিছু করার পর এট লাস্ট 15,000 টাকায় রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পর তারা রওনা দেয় ঢাকা থেকে। তো তারা মেন রোড ধরে এগোতে থাকে। শীতের রাত, চারপাশ গুডগুডে অন্ধকার, তারা মেন রোড ধরে এগিয়ে যাচ্ছে।
তো মাঝে মধ্যে কিছু গাড়ি দেখা যায়, ট্রাক এবং বাস, যারা হয়তো কক্সবাজার যাবে। তো আমার বাইরের মতো কক্সবাজার যাচ্ছে। তো তাদের সাথে কম স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কারণ চারপাশ প্রায় ঢাকা ছিল। যদি গাড়ি জোরে চালাতে যায় তাহলে দেখা যাবে যে একটা accident আমার ভাই গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়িটা কেমন জানি এগোচ্ছে না। মানে গাড়ি যদি থাকে 40-এ, এখন যদি গাড়িটা চলে 20-এ, তাহলে যে ড্রাইভার সে তো বুঝতে পারবে যে গাড়ি তো আমি যত স্পিডে চালাচ্ছি তত স্পিডে চলছে না। তো আমার ভাই ঘটনাটাকে পাত্তা দিচ্ছে না, কারণ আমার ভাই জানে যে লাশ নিয়ে গেলে এরকম সমস্যা হতে পারে। তো গাড়িটি আমার ভাই মূলত তখন 20, 25, 30 এরকম। এখন আপনারা বলতে পারেন যে মেন রোডে এত ধীরে ধীরে গাড়ি কেন চালাচ্ছে? গাড়ি এত ধীরে ধীরে চালানোর মূল কারণ হচ্ছে এই কুয়াশা। মানে সামনে এত কুয়াশার গুড়গুড় অন্ধকার ছিল, সামনে ভালো করে দেখা যাচ্ছিল না, যার কারণে একটু রিল্যাক্সে ধীরে আসতে গাড়ি চালাচ্ছিল। কিন্তু আমার ভাই খেয়াল করে যে আমি যতটা স্পিডে গাড়ি চালাচ্ছি, গাড়িটা মনে হয় তার চাইতেও কম স্পিডে সামনের দিকে এগোচ্ছে। তো আমার ভাই এই বিষয়টাকে কোনো পাত্তা না দিয়ে সে যেতে থাকে। আমার ভাই তো আমি আগে বলেছি, সে যেহেতু অ্যাম্বুলেন্সের ড্রাইভার, সে জানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস একটু হতে পারে সব। তো সে যে সামনের দিকে এগোচ্ছে, হঠাৎ করে সে দেখতে পারে যে একটা পিচ্চি, বয়স 10-11 হবে, সে রাস্তার একদম মেন রোডের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমার ভাই ভাবে কি ব্যাপার, মেন রোড, রাত। আর হ্যাঁ, আর একটা কথা, তখন কিন্তু রাত প্রায় 1টা কি 1:30 এরকম বাজবে। আমার ভাই ভাবে এত রাতে এই পিচি মেয়েটা এখানে কি করে, মানে সেটা মেয়ে ছিল, পিচি মেয়েটা এখানে কি করে। তো আমার ভাই ভাবে যে গাড়িটা কি থামাবে, তো সে গাড়িটা না থামিয়ে পাশ কাটিয়ে চলে যায়। তো সে ওই মেয়েটাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায় এবং সে কিছু দূরে এগিয়ে যায়। তো সে যখন কিছু দূরে এগিয়ে যায়, সে তখন দেখতে পারে যে সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই একইভাবে রাস্তার একদম মাঝখানে। তো আমার ভাই বলে এই মেয়েটাকে তো মনে হয় কেবল পাশ কাটে আসলাম। সে কিন্তু এখন বুঝতে পারেনি, মানে সে ভেবেছে হয়তো এটা আমার মনের ভুল, এটা কিভাবে হতে পারে যে যাকে একবার আমি পাশ কাটিয়ে থুয়ে আসলাম সে আবার সামনে। তো যাই হোক, সে এবারও আগের বারের মতো সে মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যায়। আর সে মেয়েটা কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে থাকে, মানে সে হাত দিয়ে ইশারা কিংবা অন্য কোনো কিছু, মানে গাড়িটাকে থামাবে তাও কিন্তু না, সে শুধু রাস্তার মাঝখানে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে আমার ভাই দ্বিতীয়বারের মতো সেই মেয়েটাকে পাশ কাটিয়ে চলে যায়। তো সে সামনের দিকে এগোচ্ছে। তো সামনের দিকে এগোনোর পর আর ধীরে ধীরে কিন্তু চারপাশটাও নির্জন হয়ে যাচ্ছে। তো সে এভাবে আস্তে আস্তে সে টাঙ্গাইল সদরের আশিকপুর বাইপাস পার হয়ে সে এই সিরাজগঞ্জে প্রবেশ করবে। তার আগে যে একটা ব্রিজ, যমুনা সেতু, এই ব্রিজটার উপরে যখন সে ওঠে, সে তখন আবারও সেই মেয়েটাকে দেখতে পায় যে সে ব্রিজের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। তো সেই মেয়েটা এবার কিন্তু শুধু তার দিকে, যে মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এবার কিন্তু সে দাঁড়িয়ে নাই। এবার আমার ভাইয়ের দিকে তাকিয়ে মাথাটাকে হালকা বেগে ভয়ানক ভাবে খিলখিলে হেসে দিয়েছে। আর সেটা দেখা মাত্র আমার ভাইয়ের মাথা এমন ভাবে মানে বার হয়ে গেছে, সে আর মাথাটাকে ধরে রাখতে পারছে না। তার এমন ঘুম পায়, মনে হচ্ছে না সে আর গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে পারবে। তো সে বিষয়টা বুঝতে পারে যে হয়তো যেহেতু লাশটাকে নিয়ে যাচ্ছি, হয়তো কোনো পিশাচ জাতীয় কোনো জিন হয়তো আমাদের পিছিয়ে লেগেছে। আমার ভাইয়ের সাথে কিন্তু এর আগেও এরকম ঘটনা ঘটেছে, যার কারণে সে খুব একটা ভয় পায়নি। সে দোয়া পড়তে থাকে এবং আল্লাহকে ডাকতে থাকে। তার সাথে আগেও এরকম ঘটনা ঘটেছে, যার কারণে সে খুব একটা বেশি ভয় পায়নি। তো সে দোয়া কালাম পরে সামনের দিকে এগোতে থাকে। সে ব্রিজটার একদম শেষে চলে এসেছে। যখন শেষে আসে তখন সে সেই মেয়েটাকে আবার সে দেখতে পারে, সেই মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে। আর এবার যখন দেখতে পারে, এবার সে একা না, তার সাথে আরো একজন দাঁড়িয়ে রয়েছে। আর সেটাও ওই আমার ভাইয়ের গাড়ির দিকে তাকিয়ে, মানে এবার তাকে থামতে বলছে, হাত দিয়ে ইশারা করে, হাত দিয়ে ইশারা দিয়ে বলছে যে থামো, এরকম মানে একটা কিছু বোঝানোর চেষ্টা করছে। তো আমার ভাই কি করবে বুঝতে পারতেছে না, কারণ সে তো এমনিতেই ভয় পেয়ে আছে। আর এবার কিন্তু সেই
মানে আগে তো রাস্তার মাঝখানে, কিন্তু এবার আর একজন যে মহিলা সে কিন্তু রাস্তার মাঝখানে না, সে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে রয়েছে আর সেই বাচ্চাটি রয়েছে মাঝখানে। তো সে আর এক পাশে ডান সাইডে একটু ফাঁকা ছিল, সে সেখান দিয়ে চলে আসে। তো সে ব্রিজ পার হয়ে চলে আসে সিরাজগঞ্জ হয়ে সে কক্সবাজারের দিকে যাচ্ছে। তো কিছুক্ষণ যাওয়ার পর একদম নির্জন জায়গা, তার দুপাশে শুধু নির্জন ক্ষেত খামার, মানে কলা গাছ যেটাকে বলে সেগুলো। তো এরকম একটা জায়গার মধ্যে আসার পর সে আবার দেখতে পারে সেই দুজনকে। আর এবার শুধু সেই দুজন ছিল না, এবার আরো অনেকজন ছিল, 5-6 জন। আর তারা একদম রাস্তা পুরো বুক করে দাঁড়িয়ে রয়েছে। এবার আমার বাইক কি করবে, সে গাড়িটাকে ব্রেক করে থামায়। এ দেখতে পারে যে সামনে সাদা কাপড় আর মাথাটাকে তারা নিচের দিকে দিয়ে রেখেছে, শুধু ওই দুজন বাদে। একজন সেই বাচ্চাটি, আর একজন সেই ব্রিজে থেকে নামার সময় যে একটা মহিলা তাকে এই ইশারা দিচ্ছিল থামার জন্য, সেই মহিলা, সেই বাচ্চা, সেই মহিলা সেই অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে আসতেছে। আর যে বাকি যে 3-4 জন তারা পিছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তো আমার ভাই বুঝতে পারতেছিল না যে এখন সে কি করবে। সে পিছনে সেই লাশটির সাথে থাকা, যে লাশটির বাবাকে, সে মানে লাশটির সাথে যে লোকটি ছিল, মানে যার ছেলে মারা গেছে, ওই লোকটিকে ডাকে যে ভাই আপনি কি ঘুমিয়েছেন নাকি। সে দেখতে পারলো যে তার কথায় কোনো রেসপন্স আসতেছিল না। তো সে বুঝতে পারে যে তাহলে হয়তো সেই লোকটি ঘুমিয়ে গেছে। সে এমন ভয় পেয়েছে যে সে এখন কি করবে বুঝতে পারতেছে না। তো সেই দুটো মহিলা যখন তার সামনে, মানে একটা শিশু আর একটা মহিলা যখন তার সামনে একদম কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় তার পিছন থেকে একটা ট্রাক আসতেছে। ট্রাকটা ছিল মূলত মালবাহী। তো সেই ট্রাকটাকে দেখে আমার ভাই, তার মনে একটা সাহস ফিরে আসে আর কি। তো সে সেই ট্রাকটাকে থামতে বলে, যে ট্রাকটা থামে। আর এখানে মজার একটা বিষয় হচ্ছে, সেই ট্রাকটা যখন মানে হুইসেল বাজে তার সামনে আসে, তখনই কিন্তু সেই অবয়বগুলো উধাও হয়ে যায়। সেই মহিলা, সেই পিচ্চি এবং তার সাথে যে আরো কিছু লোক ছিল, তারা সবাই উধাও হয়ে যায়। তো সেই ট্রাক ড্রাইভার আমার ভাইকে বলে, কি হয়েছে ভাই, আপনি এখানে নির্জন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। তো আমার ভাই ওই ট্রাক ড্রাইভারটাকে সবকিছু খুলে বলে। তো সেই ট্রাক ড্রাইভারটা সবকিছু শোনার পর বলে, দেখুন এই রাস্তাটা তুমি একটু নির্জন, আর এখন তো রাত প্রায় অনেক বাজে, আর এরকম ঘটনা ঘটতেই থাকে এই জায়গাটাতে। তো আপনি ঘাবড়াবেন না, আপনি আল্লাহ নাম নিয়ে গাড়ি স্টার্ট দিয়ে সামনে দিয়ে যেতে থাকেন। তো আমার ভাই সেই লোকটিকে দেখে তার একটু সাহস বেড়ে যায়। আমার ভাই সেই লোকটিকে বলে, ঠিক আছে আমাকে আপনি সঙ্গে নিয়ে যান, আমি আপনার সাথে যাই। তাও সেই লোকটি বলে, ঠিক আছে আপনি আমার সাথে আসুন, মানে পিছিয়ে আসুন। তো তারা দুজন আবার সুন্দরভাবে যেতে থাকে। তো তারা অনেক দূর যাওয়ার পর আমার ভাই দেখতে পারে যে সামনে যে ট্রাকটা ছিল, এটা হঠাৎ করে উধাও হয়ে গেল। মানে চোখের সামনে দেখে হঠাৎ করে উধাও। এটা দেখে তো আমার ভাই পুরো হতবাক, যে কিরে এটা কিভাবে সম্ভব। রাতারাতি হঠাৎ করে একদম টাক কেমনে গায়েব হয়ে যায় আমার চোখের সামনে থেকে। তাও মানে আমার ভাই কোনভাবে এটা মিলাতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। আমার সামনে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা দেখার পর সে কিন্তু একদম ভেঙে পড়েছে এবং সে আরো ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে সেই পিছনে থাকা লোকটিকে জোরে জোরে ডাকতে থাকে। তো এক পর্যায়ে সেই লোকটি, সে ঘুমিয়েছিল, তার ঘুম ভেঙে যায় এবং সে বলে, কি হয়েছে, আমরা কি গন্তব্যে পৌঁছেছি নাকি। তো আমার ভাই বলে যে আরে না, আপনি ঘুমাইন না, এখানে তো একটা প্যারানরমাল কিছু ঘটনা, ভৌতিক কিছু ঘটনা ঘটছে, আপনি দোয়া কালাম পড়েন, আমরা হয়তো আমাদের পিছে কোনো শয়তানি, পিশাচ কিংবা জিন যাই বলি না কেন সেটা লেগেছে। তো সেই লোকটি ভয় পেয়ে যায় এই কথাটা শোনার পর। তো সেই লোকটি দোয়া কালাম পড়ে থাকে। তো আমার ভাই আবার গাড়ি নিয়ে যেতে থাকে। তো আমার ভাই গাড়ি চালাচ্ছে এবং তার মাথায় এইসব ঘটনা ঘুরতেছে, মানে ঘুরছে যে সব কি হচ্ছে আমার সাথে। অ্যাম্বুলেন্স, মহিলা, বাচ্চা, কিছু লোক, মানে এইসব ভাবছে আর সে গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে তার গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে ওঠে, ঝাঁকুনি দিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায়।
আর গাড়িটা এমন জায়গায় বদ্ধ হয়েছে যে জায়গায় একদম নির্জন একটা প্রকৃতি আর কি। তো সে দেখে গাড়িটা বদ্ধ হয়ে গেছে, সে যে গাড়ি থেকে নামে যে দেখবে গাড়ির কি হয়েছে এটা দেখারও তার কোনো মানে সাহস হচ্ছে না যে সে গাড়িটাকে নেমে দেখবে। আর তার সাথে কোনো হেল্পারও নেই, সে একা এসেছে, নির্জন শীতের রাত, কে বা তার সাথে আসবে, তো সে একাই এসেছে। তো সে তো পড়েছে মহা বিপদে। সে সেভাবে থাকে কতক্ষণ থাকার পর সে দোয়া কালাম করে সে মনে সাহস জুগিয়ে সে নেমে দেখে গাড়ি একদম ঠিক আছে, মানে টোটালি ওকে। তো সে গাড়িতে উঠে আবার স্টার্ট মারে, তো স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়। তো সে গাড়ি সেখান থেকে নিয়ে সামনে দিকে এগোতে থাকে। সে ভাবে কি হলো বুঝলাম না, গাড়ি তো সব ঠিক আছে, তো গাড়ি চাকুনি দিয়ে বদ্ধ হয়ে গেল কেন? তো সে সামনে দিকে এগোতে থাকে। তো রাস্তায় আর কোনো সমস্যা হয় না, সে একদম কক্সবাজার পৌঁছে যায়। পৌঁছানোর পর কিন্তু সেই সময় কিন্তু আবার মানে কয়টা তখন ভোর 5টা কি 6টা বাজবে, মানে দিনের আলো ফুটছে আর কি। ওই শেষ ঘটনাটা ওই জাগরণে তো রেখেছিল, তারপর আর কোনো ঘটনা ঘটেনি আমার বাসায়। তো সে সুন্দরভাবে যায় এবং ওই লাশটিকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আমার ভাই সে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো বাসার উদ্দেশ্যে রওনা দেয় বলতে 7টার দিকে তার ওই যে লাশটা যেখানে পৌঁছানোর কথা সেখানে সে পৌঁছায়, এবং পৌঁছানোর পর হালকা পাতলা সেখান থেকে খাওয়া দাওয়া করার পর গাড়িতে একটু বিশ্রাম নেয় হালকা পাতলা ঘুমিয়ে সে সকাল 11টা কি 12টার দিকে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। তো সে বাসায় এসে পড়ে। বাসায় আসার পর সে বাসায় এসে ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে। তো সে ঘুমিয়ে পরের দিন সকালে সে আবারও তার কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় বাসা থেকে। তো সে তাকে আবারও একজন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার তো আরো একটা লাশ আছে, তো এই লাশটাকে এক জায়গায় নিতে হবে। তো সে বলে কোথায়? তো এই লাশটা মূলত যশোর নিবে, কিন্তু সেই লোকটি বলে যে এই লাশটা মূলত রাতের বেলা নিতে হবে। তো সে খানিকটা অবাক হয়ে যায়, মানে রাতের বেলায় মানে? তো ওই লোকটি বলে দেখুন এই লাশটাকে আমাকে যেভাবে হোক রাতের বেলায় নিতে হবে। আমার ভাই মানে অবাক হয়ে যায় যে দিনের বেলায় লাশ কিন্তু আবার রাত্রে কেন? তো তাদের মধ্যে একটু কথাবার্তা হয়, এক পর্যায়ে আমার ভাইটিকে আবারও সেই লোক রাজি করে ফেলে। আর এই লোকটি মূলত কে ছিল তাই জানেন? এই লোকটি মূলত ছিল সেই লোক, মানে ওই যার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই লোকটি। তো আমার ভাই যখন ওই হাসপাতালে যায় তখন ওই লোকটিকে দেখে এবং চিনতে পারে, এবং আমার ভাই পুরো হতবাক। সে কোনোভাবে মিলাতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। কালকে তার ছেলে মারা গেছে এবং সে আজকে আবারও হাসপাতালে। আচ্ছা, এখানে আমি আরো একটা কথা বলে রাখি, আমি এই যে হাসপাতাল যে বলছি এটা মূলত আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা মূলত হসপিটাল। তো আমি হাসপাতাল বলছি, আপনারা বুঝে নিন, ঠিক আছে? তো হসপিটাল থেকে আমার ভাই বলে যে ব্যাপার, আপনাকে কালকে আপনার ছেলে মারা গেল, আপনি সেই শোকই কাটিয়ে উঠতে পারেননি, আজকে আবার আপনার কে মারা গেছে? মানে সে বলে যে আমার ওয়াইফ মারা গেছে। তো আমার ভাই সত্যি খুব কষ্ট পায় যে একদিনের ব্যবধানে তার আগের দিন তার ছেলে মারা গেছে, আজকে তার ওয়াইফ মারা গেছে। সে একটু কষ্টই পায় এবং তাকে সান্ত্বনা দেয় যে ঠিক আছে আপনি কষ্ট পেন না। কিন্তু আমার ভাই দেখতে পারে যে সেই লোকটির মধ্যে কোনো তার ফেসে কোনো কষ্ট বা তার পরিবার থেকে দুজন মানুষ যে হারিয়ে গেল তার যে একটা কষ্ট বেদনা তার মনে তা ছিল না, মানে তার মুখ দেখে যা বোঝা যাচ্ছে। তো আমার ভাই ওই লোকটিকে বললো দেখুন গেলকাল আমি আপনার লাশটাকে নিয়ে যে একটা বিপদের মধ্যে পড়েছিলাম, তো আমি চাই না যে রাত করে আবারও লাশ নিয়ে যাই। আমি রাত করে লাশ নিয়ে যেতে পারবো না, আমি এসেছিলাম কিন্তু আমি রাত করে লাশ নিয়ে যেতে পারবো না। আপনারা যদি দিনের বেলায় নিয়ে যেতে বলেন তাহলে পারবো, এখন চলে না, এখন আমি যেতে পারবো। তো সেই লোকটি বলে না না, লাশ রাতের বেলায় নিতে হবে, দিনের বেলায় নিলে হবে না। তো আমার ভাই খানিকটা অবাক হয় যে কি ব্যাপার, রাতের বেলায় দিন থাকতে শীতের দিন শীতের রাত
দিনে তাও কিছু হলে দেখা যায়, মানে দিনে কুয়াশা কম থাকে, দিনে সহজভাবে যাওয়া যাবে, কিন্তু রাত্রে কুয়াশা ঘেরা থাকে, রাতে তো সহজে যাওয়া যায় না। আমার ভাই লোকটিকে সবকিছু বলে, কিন্তু সেই লোকটি কোনোভাবে রাজি হয় না। সে বলে আমাকে রাতের বেলায় নিতে হবে। তো আমার ভাই বলে ঠিক আছে, রাতের বেলায় যদি নেন তাহলে অন্য লোক বলেন আমি যেতে পারবো না, আমি চলে যাই। তো সেই লোকটি বলে আপনি তো যেতে চেয়েছিলেন, আপনি এখন এই কথা বলছেন কেন? তো আমার ভাই বলে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা দিনের বেলা, আমি রাতের বেলায় যাব না। তো সেই লোকটি বলে ঠিক আছে, আমি আপনাকে ডাবল টাকা দিব। এর আগের বার তো 15,000 দিয়েছিলাম, এবার আপনাকে 30,000 দিব। তো আমার ভাই কথা শুনে একদম অবাক হয়ে যায়, মানে স্বাভাবিক বিষয়, অবাক হয়ে যাওয়ারই, এত টাকা দিবে, খুব বেশি দূরেও না। আগামী মানে এর আগে যে লাশটাকে নিয়ে গিয়েছিল ওইটা থেকে। তো আমার ভাই রাজি হয়ে যায় এবারও, মানে এত টাকা অফার পেয়ে কে রাজি হবে না। তো আমার ভাইও রাজি হয়ে যায়। তো সে প্রতিবারের মতো সন্ধ্যা 7টার দিকে চলে আসে সেই হাসপাতালে আবারও। তো 7টার সময় আসার পর সেই লোকটিকে দেখে, এই লোকটি দাঁড়িয়ে আছে। সেই লোকটি আবার তাকে বলে আসুন লাশটিকে নিয়ে আসি। তো আমার ভাই আবার লাশটিকে নিয়ে আসে। লাশটিকে নিয়ে এসে অ্যাম্বুলেন্সের ভিতরে সুন্দর করে শুয়ে তার উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। আর সে লাশটিকে দেখতে পারে যে এই লাশটির অবস্থা খুব বিশ্রী অবস্থা, মানে মহিলাটি মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট কিংবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, হয়তো সড়ক দুর্ঘটনা, মানে ট্রাক হয়তো এর উপর দিয়ে উঠে গিয়েছিল, যার কারণে মারা গেছে। এর মাথা থেতলে গেছে। এর আগের বার যে তার ছেলেকে যে নিয়ে যাওয়া হয়েছিল ওই রকমই এই লোকটারও, মানে এই মহিলাটারও একই অবস্থা, একদম মাথা পুরো থেতলে গেছে। আমার ভাইটি ওই লাশটার উপরে একটা কাপড় দিয়ে ডেকে সুন্দর করে রওনা দেয় যশোরের উদ্দেশ্যে। তো সে গাড়ি নিয়ে চালাচ্ছে এবং ভাবছে যে আজকেও তো আবার সেই কালকের মতো একই ঘটনা ঘটবে না। সে ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। তো যাওয়ার পথে সে কোনো ঘটনা দেখে না। 3 ঘন্টার মধ্যে সেই যশোর পৌঁছে যায়। এত কম সময়ে পৌঁছে যে সে অবাক হয়ে যায় যে এত কম সময়ের মধ্যে চলে আসলাম কিভাবে। তো সে লাশটাকে নামিয়ে দেয় এবং সে রাত্রে সে ওই জায়গা থেকে রওনা দেয়। তো সে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং বাসার দিকে আসতে থাকে। নির্জন জায়গা, সে একা একা আসছে। হঠাৎ করে তার গাড়ি পুরো অফ হয়ে যায়, মানে টোটালি বন্ধ হয়ে যায় আর কি। তো এটা দেখে তো সে ভয় পেয়ে যায়, মানে গেল রাতে তার সাথে যেসব ঘটনা ঘটেছে সে এমনিতে একটু ভয়ে আছে। তো সে পুরোপুরি ভয় পেয়ে যায়, এটা আবার কি হলো। গাড়ি থেকে নামার পর সে দেখতে পারে যে তার গাড়ি পুরো, মানে পিছনের যে দুটো চাকাই একসাথে পাঞ্চার হয়ে গেছে। তো এটা দেখে সে ভাবে দুটো চাকা একসাথে পাঞ্চার হলো, এটা কিভাবে। সে তার গাড়ির পিছনের থেকে দুটো চাকা বের করলো, মানে ব্যাকআপ হিসাবে সে রেখে দিয়েছিল পরবেকারে যদি লাগে। তো সে বের করে সে নিজেই তার গাড়ির চাকাগুলো পরিবর্তন করতে লাগলো। তো সে কিছুক্ষণের মধ্যেই তার চাকাগুলো সুন্দরভাবে চেঞ্জ করে ফেললো এবং সেই পাঞ্চার হওয়া চাকাগুলোকে তার অ্যাম্বুলেন্সের লাশ যেখানে শুয়ে নিয়ে আসা হয় সেটার উপরে রাখে। এটার উপরে রেখে সে সুন্দর করে তা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে সে আবার গাড়ি চালাতে শুরু করে। তো সে গাড়ি চালাচ্ছে হঠাৎ করে কি হয়, তার সেই আগের রাতের মতোই, মানে তার চোখ একদম ঘুমে বুজে আসে। সে সামনের দিকে তাকিয়ে থাকতে পারতেছিল না, তার চোখগুলো একদম ঘুমে, মানে একদম বুঝে যাচ্ছিল, মানে বন্ধ হয়ে যাচ্ছিল। তার এত ঘুম পেয়েছে, মানে সে কোনোভাবে গাড়িটাকে চালাতে পারছে না সঠিকভাবে। তো সে গাড়িটাকে এক পর্যায়ে থামিয়ে দেয় এবং সে মানে ভাবতে থাকে যে কি ব্যাপার, আমার এত ঘুম পাচ্ছে কেন। তো ইতিমধ্যেই কিন্তু আমার ভাই একটা বিষয় খেয়াল করেনি। এই বিষয়টা হচ্ছে তার গাড়ির চারপাশে একদম সাদা মেঘটা, মানে এটা কুয়াশা, সাদা কুয়াশায় ঢেকে গেছে, মানে একটু আজকে অতিরিক্ত স্বাভাবিক কুয়াশা, মানে অস্বাভাবিক কুয়াশা। তার
গ্লাস দিয়ে সে দেখতে পারে, মানে সামনে গ্লাস দিয়ে সে দেখতে পারে যে তার হেডলাইটের যে আলোটা, সে আলোটা সামনে দিয়ে যাচ্ছে না। এই কুয়াশার কারণে মানে সামনে কিছু দেখা যাচ্ছে না। আর তার তো এমনিতে ঘুমে চোখে এমনিতে বোঝা যাচ্ছে। তো সে আপসা আপসা চোখে সে গাড়ি থেকে নেমে সে দেখতে পায় চারপাশে অস্বাভাবিক ভাবে কুয়াশা, মানে শীতের দিন এমনিতেই কিন্তু কুয়াশা থাকে, কিন্তু তার গাড়ির চারপাশে এত কুয়াশা সে স্বাভাবিকভাবে হওয়ার কথা না। সে ভয় পেয়ে যায় যে এখন তো আর সেই লোকটিও নেই যে সেই লোকটাকে ডাকতো। তো সে আবারও আল্লাহকে স্মরণ করতে থাকে। স্মরণ করতে করতে সে দেখতে পারে যে ওই গতকাল যে একটা ছেলেকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, যে ছেলেটাকে সে লাশ ফিরে আসলো কক্সবাজার, সেই ছেলেটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে সামনে থেকে এই কুয়াশা ভেদ করে। এটা দেখার পর তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। মানে তার ওই ছেলেটার মুখ এমন একটা ভয়াবহ অবস্থা ছিল, তার মুখ দিয়ে মনে হচ্ছে যে পোকা বেয়ে বেয়ে পড়ছে তার চোখের মনি থেকে। এটা দেখে তো সে খুব ভয় পেয়ে যায়। সেই ছেলেটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সে কি করবে, সে পিছনে দৌড় দিবে না গাড়িতে চড়বে সে বুঝতে পারছে না। সে জোরে জোরে দোয়া পড়বে সেটাও সে ভুলে গেছে। সে ভয়ে, মানে তার ভয়ে পুরো পাও থরথর করে কাঁপছে। যেটা আমি কি দেখছি, গতকালকে যে লাশটাকে আমি নিজে থুয়ে আসলাম কক্সবাজার, সেই লাশটা আমার সামনে হেঁটে হেঁটে আমার দিকে আছে। তো সে এক পর্যায়ে ঠিক করে সে পিছনের দিকে দৌড় দিবে, সে পিছনের দিকে করে এবং পিছনের দিকে ঘুরে সব পুরো অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে যে মহিলাটাকে সে নামিয়ে দিয়ে থুয়ে আসলো, ওই মহিলাটা তার পিছনে দাঁড়িয়েছে একদম তার কাঁধ ঘেঁষে। তো এটা দেখে তো সে প্রচুর পরিমাণ ভয় পেয়ে যায়। তো সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পারে যে সে রাস্তার এক পাশে পড়ে আছে এবং কিছু লোক তাকে দেখছে। মানে তারা সকালে গাড়ি নিয়ে যাচ্ছিল এখান দিয়ে, তাকে পড়ে থাকতে দেখে তারা ভাবে যে এই লোকটি হয়তো নেশা টেশা করেছে কিংবা অন্য কোনো কারণে এখানে সরেছে। তো সেই তারা বলে যে কি ভাই বুঝলাম না, আপনি অ্যাম্বুলেন্স গাড়ি চালালে আপনি কি নেশা করেন নাকি, এই রোডে রাস্তার মধ্যে আপনি শুয়ে রয়েছেন। তো তাদেরকে আর আমার পরে কিছু বলে না, সে চুপচাপ সেখান থেকে চলে আসে। তাদেরকে কি বলবে, তারা কি এগুলো বিশ্বাস করবে নাকি? তো তারা একটু বোকাশোকাই করে যে আপনি রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে এভাবে শুয়ে রয়েছেন, কাহিনী কি? আমার ভাই বলে না যে এই ঘটনা। সে বলে যে না, আমার রাত্রে একটু সমস্যা হয়েছিল, তো আমার ঘুমে পুরো চোখ বুঝেছিল, তাই আমি এখানে হয়তো অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম। তো সেই লোকগুলো তাকে উঠিয়ে পাঠিয়ে দেয়। সে বাসায় চলে আসে এবং বাসায় আসার পর সে ভাবতে থাকে কি ব্যাপার, এটা কি হচ্ছে আমার সাথে। তো সে সব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে, মানে তার ঘুম ধরে, সে ঘুমিয়ে পড়ার পর সে ঘুম থেকে ওঠে একদম বিকেল 4টার দিকে ঘুম থেকে ওঠার পর সে দেখতে পারে যে তার ফোনে একটা নাম্বার থেকে ফোন আসতেছে। সেই লোকটির নাম্বার। এই লোকটির ছেলে এবং ওয়াইফ মারা গেছে সড়ক দুর্ঘটনা। সেই লোকটি তাকে ফোন দিয়েছে। তো সেই লোকটি ফোন দিয়েছে, সে ভাবে কি ব্যাপার, এই লোকটি আবার আমাকে কেন ফোন দেয়, মানে সে একটু ভয় পেয়ে যায় আর কি। তো সে ফোন রিসিভ করে এবং সে রিসিভ করে দেখতে পারে যে সেই লোকটি আবারও তাকে বলছে যে দেখুন আমার একটা লাশ আছে, আপনাকে নিয়ে যেতে হবে। তো এটা শুনে আমার ভাই পুরো হতবাক, কি ব্যাপার, আবারও লাশ। তো সে এবার এখন কথা বলে, এবার সে সরাসরি হাসপাতালে চলে যায়। দেখতে পারে সেই লোকটি দাঁড়িয়ে আছে এবং সেই লোকটি তাকে দেখে মানে মুচকি মানে হাসতেছে, মুচকি হাসি দিচ্ছে। তো আমার ভাই পুরো হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আসছে। তো তাকে বলে কি ব্যাপার, আজকে আবার কার লাশ? তো সেই লোকটি বলে দেখুন আজকে আমার বোনের লাশ নিয়ে যেতে হবে। এটা শুনে তো আমার ভাই পুরো হতবাক। এই লোক বলে কি, মানে এর আগে তার তার ওয়াইফ এবং তার ছেলে মারা গেছে, সে আবারও আজকে সে বলছে যে তার বোন মারা গেছে এবং সে আবার হাসতাছে আমার দিকে তাকিয়ে। কাহিনী কিছু বুঝলাম না। আমার ভাই তাকে বলে দেখুন আমি আর আপনার লাশ নিতে পারবো না,
আপনি অন্য লোক দেখেন, আমি এটা পারবো না। তো সেই লোকটি বলে ডাবল দিব। তো আমার ভাই বলে ডাবল মানে? তো ওই লোকটি বলে দেখুন, কালকে আপনাকে 30 দিয়েছিলাম, আজকে আপনাকে 60 দিব, 60,000। তো এত টাকার কথা শুনে আমার ভাই তো পুরো হতবাক, মানে কি বলবে, মানে কথার ভাষা খুঁজে পাচ্ছিল না। যে প্রথম দিন দিল 15,000, তারপরে 30, এখন বলছে 60। এই লোকটি মূলত কোনো একটা ঘাপলা আছে। তো আমার ভাই এত টাকা লোভ সাধারণভাবে কে সামলাতে পারবে না, তো আমার ভাইও সামলাতে পারেনি, সে আবারও রাজি হয়ে যায়। তো সে লাশটিকে তোলে। এবার মূলত সেই লাশটি একদম কফিনে ঢাকা ছিল, আর লাশটি দেখে মনে হচ্ছিল যে খুব বেশি দিনের হবে না। এই গতকালকে হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর এই লাশটাও অ্যাক্সিডেন্ট করে মরেছে। তো আমার ভাইটি কিন্তু লাশটা দেখতে পারেনি। সেই লোকটি বলেছে যে আমরা যখন গতকাল লাশটা, আমার বোন লাশটা নিয়ে যাচ্ছিলাম, তখন আমার বোন অ্যাক্সিডেন্ট করেছে। এই কথাটা শুনে আমার ভাই এই লোকটিকে সন্দেহ করে যে আদেও কি এই লাশগুলো ওনারই না অন্য কারো। তো সে বলে ঠিক আছে, এই লাশটাকে নামিয়ে দিয়েছে সে, আমি এই হসপিটালের কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা নিয়ে বলবো। তো সে এই লাশটিকে গাড়িতে উঠানোর পর সে রওনা দিয়ে দেয় আবার। এবং এখানে কিন্তু সেই লোকটি শর্ত দেয় যে লাশটি রাতের বেলায় নিয়ে যেতে হবে। তো আমার ভাই রাতের বেলায় চলে আসে, এবং মানে রাতের বেলা এসেছিল, সে দেরি না করে লাশটিকে নিয়ে আবারও রওনা দিয়ে দেয়। আর এবারের গন্তব্য ছিল মূলত সেই আগের জায়গায়, যশোর। সেখানে একটা পরিত্যক্ত শ্মশান আছে। ওই শ্মশানের নামটা না বলি, এটা সিক্রেট। তো এবার যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, এবং সেই শ্মশানে পৌঁছানোর পর এই প্রথমবার কিন্তু আমার ভাই মানে একদম যে জায়গায় লাশটা নিবে ওই জায়গায় পৌঁছা। এবং আমার ভাই সেই লোকটিকে জিজ্ঞেস করে যে আপনি লাশটা নিয়ে এই শ্মশানের ভিতরে কেন আসলেন? আপনি তো আপনাকে দেখে তো মুসলিম মনে হচ্ছে। সেই লোকটি বলে হ্যাঁ আমি তো মুসলিম। তো আমার ভাই তাকে জিজ্ঞেস করে আপনি মুসলিম, তাও আপনি এই লাশটাকে নিয়ে শ্মশানে কেন আসলেন? তো সেই লোকটি বলে আপনাকে এত কিছু জানতে হবে না, আপনার কাজ আপনি করেন। তো আমার ভাই বলে ঠিক আছে, আমার কাজ তো আমি করে ফেলেছি, এখন আপনি আমাকে আমার পারিশ্রমিক দিয়ে দিন, আমি চলে যাই। তো সেই লোকটি বলে আরে সমস্যা নেই, পারিশ্রমিক তো নিবেন, আপনি এক কাজ করেন, আমার লাশটিকে একটু দূরে নামিয়ে একটু ভিতরে নিয়ে দেন, মানে শ্মশানের ভিতরে নিয়ে দেন আর কি। আমার ভাই বলে কেন, লোক নেই? তো ওই লোকটি বলে না, এখানে তো কোনো লোক নেই, আপনি আছেন, আপনি একটু নামিয়ে দেন আর কি। আমার ভাই সুন্দর করে নামিয়ে দেয়। কিন্তু এর আগের বার কিন্তু এটা হয়নি। এর আগের বার যখনই গেছে তখনই লোক ছিল, সেই লোকরা দৌড়াদৌড়ি করে নামিয়ে তারা নিয়ে গেছে। আমার ভাই মূলত শুধু টাকা নিয়ে চলে এসেছে, কিন্তু এবার কোনো লোকই নেই। তো আমার ভাই লাশটাকে ধরে নামায় এবং নামিয়ে শ্মশানের ভিতরে নেয়। শ্মশানের ভিতরে নেওয়ার পর দেখতে পারে যে একটা লোক, এই তান্ত্রিক টাইপের একটা লোক মানে বসে রয়েছে, ধ্যান করছে। তো ওই লোকটির সামনে নিয়ে সে লাশটিকে নামানো হয়। আমার ভাই তো মানে কিছুই বুঝতে পারছে না যে তান্ত্রিকের কাছে কেন। তো ওই লোকটি এখন আমার ভাইকে বলে ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে, আপনাকে টাকা দিয়ে আপনি তাহলে যান এখান থেকে। তো আমার ভাইকে সে টাকা দিয়ে দেয়, এবং আমার ভাই একটু মানে কৌতূহল সেভাবে কি ব্যাপার, এখানে কি হলো, মানে এই তান্ত্রিক এখানে কি করে, আবার এই শ্মশানে সে যাও তো মুসলিম, সে শ্মশানে বা কেন লাশ নিয়ে আসলো। তার মধ্যে একটা কিউরিওসিটি জেগে ওঠে। সে টাকা না নিয়ে চলে না, যে সে সেখানে মানে একটা জায়গায় লুকিয়ে থাকে, মানে গাড়িটা অন্য জায়গায় থুয়ে সে একটা জায়গায় লুকিয়ে পড়ে, এবং সে দেখতে থাকে যে এখানে মূলত হবেটা কি। আর এই লোকটি যে লোকটির কিছুদিন পরে তার একজন করে, কিছুদিন না মানে একদিন পর তার একদিন করে ফ্যামিলির সদস্য মারা যাচ্ছে। তো এসব ভাবতে ভাবতে সে বসে রয়েছে। হঠাৎ করে সেই তান্ত্রিকটা ধ্যান থেকে উঠে যাওয়ার পর সেই তান্ত্রিকটা ওই লোকটিকে বলে, মানে ওই যার বোন, ওই লোকটিকে বলে, কিরেল তোকে তো লাশ আনতে বলেছিলাম, তুই কি লাশটা নিয়ে এসেছিস?
তো ওই লোকটি বলে যে হ্যাঁ আমি তো লাশ নিয়ে এসেছি, এই যে এটা লাশ। তো সে তান্ত্রিকটি কি করে, তার ঝুলি থেকে একটা ছুরি বের করে এবং ওই লাশের উপরে সে বসে পড়ে সে তার গলার মধ্যে সেই ছুরিটাকে ধরে শরীর থেকে গলাটাকে আলাদা করে এবং পিনকি দিয়ে ভয়ানকভাবে রক্ত পড়তে থাকে। সেই রক্তগুলো তার ওই তান্ত্রিকটির মাথায় ঢালে, ঢালার পর মাথাটিকে উঁচা করে ধরে এবং কিছু একটা মন্ত্র করে মাথাটাকে নিচে থয় এবং ওই মেয়েটির পেটের মধ্যে ছুরি চালিয়ে পেটটিকে দুখণ্ডিত ভাবে ভাগ করে এবং তার ভিতরে কিছু তাবিজ এবং অন্য কোনো কিছু, মানে দূর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না, আমার ভাই দেখতে পারে, তো ওইগুলা ঢুকে দেওয়ার পর সেই তান্ত্রিকটি মন্ত্র পড়তে শুরু করে। তো মন্ত্র পড়ার এক সময় ওই লাশটি, মানে গলা যে নেই, গলা কাটা লাশ, ওই লাশটি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তো এটা দেখে তো আমার ভাই একবারে এবার আর নিজের মুখটাকে কন্ট্রোল করতে পারে না, মুখের অজান্তেই তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসে। এটা শোনার পর সবাই ওই দিকে তাকায়, তান্ত্রিক এবং ওই লোকটি ওই দিকে তাকায়, আর ওই লাশটি কিন্তু ওখানে ওভাবে দাঁড়িয়েছিল। তো তাকে ওই লোকটি এবং তান্ত্রিকটি হেসে দেয়, মানে ভয়ানকভাবে হেসে দেয় এবং আমার ভাইকে উদ্দেশ্য করে বলে, কিরে যেহেতু সব দেখে ফেলেছিস সেহেতু আরো একটু দেখে যা। এই বলেই ওই দুটো লোক আমার বাইকে ধরার জন্য আমার বাইরের দিকে এগিয়ে আসে। আমার ভাই প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়ে তার গাড়ির কাছে চলে আসে এবং গাড়িতে আসার পর সে গাড়িটাকে স্টার্ট দেয়, কিন্তু গাড়িটা কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। মনে হচ্ছিল গাড়িটা মনে হচ্ছে যে নষ্ট, কিন্তু গাড়িটা কিন্তু কোনো সমস্যাই ছিল না, গাড়ি একদম পুরোপুরি ভালো গাড়ি। তো এভাবে স্টিয়ারিং এ চাপ থাকে হঠাৎ করে এই গাড়িটা স্টার্ট নেয় এবং সামনে দিয়ে এগোতে থাকে। তো সে সামনে দিয়ে এগোচ্ছে এবং সে ভাবছে যে হয়তো এবার মনে হয় সে বেঁচে গেল ওই তান্ত্রিক আর ছিল থেকে, কিন্তু হঠাৎ করে সে খেয়াল করে যে তার গাড়িটা সামনের দিকে না যেয়ে পিছনের দিকে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো গাড়িটাকে সামনের দিকে যাওয়ার জন্য, মানে সামনের দিকে নিয়ে যাবে, গাড়ি তো সামনের দিকে যাবে, গাড়ি কেন পিছনের দিকে যাবে? তো সে দেখতে পারে যে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে এবং সে তান্ত্রিক নির্ভুল গিয়ে সে গাড়িটা একদম বন্ধ হয়ে গেল। আমার ভাই প্রচুর ভয় পায় এবং সে মনে মনে ভাবতে এই কোন বিপদের মধ্যে এসে পড়লাম রে ভাই। তো সে তান্ত্রিকটি হেসে দিয়ে বলে, কিরে সবকিছু দেখে পালাতে চাস কেন? তুই যেহেতু সবকিছু দেখে ফেলেছিস আর এরপরের শিকারটা তুই হতি, তোর রক্তই লাগবে, তোর রক্ত দিয়ে আমি আমার যোগ্য করে আমার যোগ্য পূরণ করব। আমার অনেক দিনের সাধনা আজকের এই দিনটার জন্য, আজকে মনে হয় দিনটা পেয়ে গেলাম। আমার 3টে লাশ হয়ে গেছে, আর একটা লাশ লাগবে, আর এই লাশটা মূলত একজন জীবিত মানুষ লাগবে, আর এই জীবিত মানুষটা হচ্ছিস তুই, কারণ তুই আমাদের সকল কার্যকলাপ দেখে ফেলেছিস। আর এমনিতেও তুই যদি আসতি তোকে আমরা বলতে দিতাম এখানে এনে। তো তোর মনে অনেক লোভ না, লোভ জেগেছে, তুই আজকে তোর এই লোভের মাসুল তোর জীবন দিয়ে দিতে হবে। ওই সব কথা ওই তান্ত্রিকটা বলছে এবং তার পাশে থাকা লোকটি এসব কথা শুনছে এবং হাসছে, মুচকি হাসছে এবং এক পর্যায়ে সেই লোকটি বলে ওঠে, কিরে তোর কি মনে হয় 20 বছর ধরে আমি অপেক্ষা করছি আজকের এই দিনটার জন্য। এই দিনটা দেখার জন্য আমি আমার পরিবার থেকে 3 জনকে বলি দিয়েছি, তো আর একটা বলি লাগতো, সেই একটা বলিটা জীবিত মানুষের দিতে হতো। তো সেই লোকটা হচ্ছিস তুই, তোকে আজ বলি দিয়ে আমি আমার সাধনা পূরণ করব। এই কথা বলে তারা দুজনই খিলখিল করে হাসতে থাকে এবং তারা আমার ভাইটিকে বন্দি করে এবং মানে হাত পা বেঁধে ফেলে, বেঁধে ওই শ্মশানের ভিতরে নিয়ে যায় এবং ওই আগের যে লাশটি যে ছিল সেই লাশটি কিন্তু সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো তারা ওই দাঁড়ানো থাকা লাশটি হঠাৎ করে বসে পড়ে এবং সেই বসে পড়া লাশটির কাছে আমার ভাইকে তারা রাখার পর তারা মন্ত্র পড়তে শুরু করে। তো আমার ভাই তো পুরো হয়ে গেছে, মানে সে বুঝতে পারছে না যে সে তার এখন কি করা উচিত, তার কমন সেন্স কাজ করতেছে না, সে কি করবে, কি বিপদ দেখে সে গেল, মানে এইসবই ভাবছে।
করছে। আর এই সাধনাটা মূল হচ্ছে ওদের পিশাচকে ডাকবে, পিশাচকে ডেকে এনে ওরা ওদের মনের ইচ্ছা পূরণ করবে। ওই তান্ত্রিক কি হঠাৎ করে বলে ওঠে, আজকে তোর শেষ দিন, তোর শেষ ইচ্ছা থাকলে বল, তোর শেষ ইচ্ছা পূরণ করে দিই। ও আমার ভাই বলে, শেষ ইচ্ছা মানে আমি এখান থেকে পালাতে চাই, আমাকে পালাতে দিই। মানে আমার ভাইয়ের মনে হঠাৎ করে কি কোন থেকে জানি একটা সাহস চলে আসে, কোথা থেকে জানি একটা সাহস চলে আসে এবং সাহসের জেদে বলে ওরা কি করবে দেখা যাবে, মানে এইসব কথা বলে এবং তার মনে সাহস চলে আসে, একটা অন্যরকম একটা সাহস চলে আসে এবং সেই লোক দুটো আরো রেগে যায়। এবং ওই তান্ত্রিকটা আর জোলা থেকে একটা কিসের মোজানে একটা মানে সাদা কালো আর কি এরকম একটা তরল পদার্থ বের করে। বের করার পর আমার বাইরের দিকে ছিটিয়ে দেয় এবং আমার ভাইয়ের শরীর পুরো মানে জ্বলে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো এটা হওয়ার পর আমার ভাইয়ের কোনো কথা বলতে পারে না এবং তার শরীর নাড়াতে পারে না। এক কথায় বলতে গেলে তার শরীর মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য পুরো প্যারালাইজ হয়ে গেছে। ওই তান্ত্রিকটি তার জোলা থেকে আবারও একটা তরল পদার্থ বের করে এবং চারিদিকে যখনই ছিটিয়ে দেয় তখনই সেই আগের 3টে লাশ কোথা থেকে জানি হাজির হয়ে যায় এবং তারা খুব বিশ্রীভাবে হাসতে থাকে। এটা দেখে তো আমার ভাই আরো ভয় পেয়ে যায়। কিন্তু ওই দুটো লোক কিন্তু ভয় পাচ্ছিল না, ওই তান্ত্রিক আর এবং ওই যে লোকটি, ওরা ভয় পাচ্ছিল না, ওরা হাসছিল আর বলতেছিল যে আজকে আমাদের ইচ্ছা পূরণ হবে, আমাদের 20 বছরের সাধনা পূরণ হতে চলেছে। তো এটা বলার পর তারা হাসতে থাকে এবং আমার ভাই দেখতে পারে তার কিন্তু শরীর কাজ করছে, তার মানে তার শরীর যে কিছুক্ষণ আগে প্যারালাইসের মতো হয়েছিল এটা কাজ করছে এবং সে কি করে সেখান থেকে উঠে একটা দড়ি মারে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই দুটো লোক এবং ওই লাশগুলো কিন্তু তার পিছনে ছিল না, তারা ওইভাবে হাসতাছিল। তো সে দৌড়ে আসে এবং সে গাড়ির কাছে চলে আসে, গাড়ির কাছে চলে সে গাড়িটা স্টার্ট দেয় এবং গাড়িটাও কিন্তু সুন্দরভাবে স্টার্ট হওয়ার পর সে গাড়িটা ছাড়ে এবং সে সেখান থেকে চলে আসে। তো সে সেখান থেকে চলে আসে এবং এই ছিল ঘটনা। এরপর থেকে সে গাড়ি মানে অ্যাম্বুলেন্স রাত্রে বেলা চালানো ছেড়ে দিয়েছে, এখন সে রাত্রে বেলায় গাড়ি চালানো। আর ওই যে সেই যে নাম্বার থেকে তাকে ফোন দেওয়া হয়েছিল ওই নাম্বারটা সে পরবর্তীতে দেখে এবং সে ওই লোকটিকে খোঁজে, মানে হাসপাতালে যে সেই লোকটিকে খোঁজে, কিন্তু হাসপাতালে কোথাও ওই লাশ এবং সেই লোকটির হদিশ নেই। ওই লাশগুলো কোথা থেকে আসতো বা ওই মানে হাসপাতালেও তার কোনো ডেটাই নেই এক কথায় বলতে গেলে। ওই লোকটিকেও হাসপাতাল কর্তৃপক্ষ চেনে না এবং লাশগুলোকে বলে যে এরকম লাশ তো এখানে কোনোদিন আসেনি, আপনি কিভাবে লাশগুলো নিলেন। এটা শুনে তো আমার ভাই পুরো হতবাক। 3টে লাশ সে নিল এবং টাকা দিয়ে, আর মজার বিষয় হচ্ছে টাকাগুলো কিন্তু তার পকেট দিছিল। তো এগুলো যদি তার মনের ভুল, আর মনের ভুল কেমনে হয়, মনের ভুল হতে পারে না। টাকাগুলো তার পকেটে ছিল কিন্তু লাশগুলো হাসপাতাল থেকে মানে এ নামে কোনো লোকই হাসপাতাল থেকে কোনো লাশ বের করেনি। তো সে কি একটা ভ্রমের মধ্যে পড়ে গিয়েছিল নাকি, এটা একটা বিষয়। আর পরবর্তীতে সে ওই শ্মশানের খোঁজ করে, কিন্তু মজার বিষয় হচ্ছে সেই শ্মশানে কোনো অস্তিত্বই ছিল না। তো সে সেই দিন কোথায় গিয়েছিল লাশ দিতে এবং লাশ দেওয়ার সময় যে তার সাথে অলৌকিক ঘটনাগুলো ঘটতো, একটা মেয়ে, একটা মহিলা, তারপর একটা ছেলে, তারা যে সামনে দাঁড়িয়ে থাকতো, কোষ হয় তা পুরো চারদিকে অন্ধকার হয়ে যেত, তার ঘুম দূরে আসতো, এসব কিভাবে হতো এটা সে আজও সেটা খুঁজে বের করতে পারেনি যে এটা কিভাবে সম্ভব, এই যুগে সে ওটা কিভাবে সম্ভব। তো এই ছিল বিজয় সাহেব ঘটনাটা মূলত আমার বাসার সাথে ঘটেছে, আমি এর আগে বলেছি। তো এই ছিল ঘটনা বিজয় সাহেব। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ইউটিউবে শেয়ার মারবেন। তো আল্লাহ হাফেজ। তো এই ছিল আজকের পর্ব। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তো আপনারা চাইলে আমাদের কাছে এরকম ভাবে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা অন্ধকার গল্পের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।